ওকে, তাহলে আমরা মূল কি প্রতিচ্ছবি কাকে বলে সেটা বলার দরকার নেই, আমরা মূল টপিকটাই যাই। তো দেখো, আমার কাছে এই বিন্দুতে এম শক্তির একটা উৎস আছে, তাহলে তার ইমেজ এই জায়গায় আছে ধরে নিলাম। আমাকে বলছে যে বৃত্তের প্রেক্ষিতে সরলরেখার প্রতিচ্ছবি, সেজন্য আমার আকৃতি হবে বৃত্ত। ঠিক আছে, তো আমি কি করলাম, পিসিডি বৃত্তে এক্স অক্ষের উপরস্থ এ বিন্দুতে একটি সরল উৎস এম আছে, বিন্দুটির বিপরীত বিন্দুতে একটি সমান উৎস এম আছে, এখানে এম, আর বিপরীত বিন্দু এখানে বি বিন্দুতে এম আছে। তাহলে এ বিন্দুর উৎসের জন্য পি বিন্দুতে বেগ, এই যে পি বিন্দুতে বেগ সেটা এবি বরাবর ক্রিয়াশীল হবে, এবং সেটার মান হবে, বেগের মান হবে এম বাই এপি। যে বেগ বরাবর যে পি বরাবর ক্রিয়াশীল হবে উৎসকে সেটা দিয়ে ভাগ করলে বেগের মান পাওয়া যাবে। তো ঠিক একই রকম আমরা বি বিন্দু থেকে যদি বেগের মান বের করতে চাই তাহলে কি হবে, এম বাই এপি হবে, যা এবি বরাবর আর বিপি বরাবর। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। এখন পি বিন্দুতে কয়টা বেগ ক্রিয়াশীল, একটা হচ্ছে বিপি বরাবর বেগ ক্রিয়াশীল উপরের দিকে, আর একটা হচ্ছে এপি বরাবর বেগ ক্রিয়াশীল। তাহলে একটা বিন্দুতে যখন দুইটা বেগ ক্রিয়াশীল হবে তাহলে তাদের গতিবেগ একটা কাজ করবে, তাহলে আমরা সেটাকে বেগের উপাংশ হিসেবে প্রকাশ করব। এবং তার উপাংশ হয় দুইটা, একটা অনুভূমিক, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। আমরা অনুভূমিক উপাংশ নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে অনুভূমিক উপাংশ সবসময় মনে রাখবা, বেগ কস আলফা ওয়ান, বেগের মান যতটা থাকবে তার সাথে অ্যাঙ্গেল থাকবে। যেহেতু আমার এখানে দুইটা বেগ ক্রিয়াশীল, যেহেতু আমার এখানে দুইটা বেগ ক্রিয়াশীল, সেজন্য বেগের উপাংশ হবে বেগের মান এবং ওই বেগটা কি তৈরি করে সেটা। তাহলে ও, আমরা ও পি এখন এই কোণ তৈরি করে, ও কস ও পি এখন। এরপরে দ্বিতীয় বেগটা কোন কোণ তৈরি করে, ও পি বি কোণ তৈরি করে। সমীকরণ এক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। সমীকরণ এক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন আমার কাছে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে ও এম বি, ও এম পি, এই যে ও বিপি একটা ত্রিভুজ, ও এ পি আর একটা ত্রিভুজ। ঠিক আছে, এখন এই দুইটা ত্রিভুজের জন্য এই কোণটা হচ্ছে কমন, দুইজনের জন্য কমন। দেখো, ও বিপি ত্রিভুজের জন্য এই কোণ, ও এ পি এর জন্য এই কোণ, তাহলে তাকে আমরা কি বলতে পারি, সাধারণ কোণ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটা কোণ সাধারণ হয় দুইটা ত্রিভুজের, তাহলে ওই সদৃশ্য কোণ ত্রিভুজের সাপেক্ষে আমরা এই সম্পর্কটা লিখতে পারি। যেমন ধরো, একটা ত্রিভুজের ওই কোণ সংলগ্ন যে বাহু, এই কোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে ও এ, আর একটা বাহু কত, আর একটা বাহু কত, ওবি। ও এ বাই ও এ, এবং ওই ত্রিভুজের আরেকটা কি হচ্ছে কি, ওই কোণের জন্য আরেকটা বাহু কত, ওপি। ও এ বাই ওপি সমান অপর ত্রিভুজের একটা বাহু ওবি, এবং আর কোণ হচ্ছে কত, ওপি আর ওবি, এদের অনুপাত সমানুপাতিক। তাহলে আমরা কি করব, দুইটা ত্রিভুজের সাধারণ কোণ যদি থাকে তাহলে একটা ত্রিভুজের ওই কোণ সংলগ্ন বাহু এবং ওই কোণ তৈরি হওয়ার যে ওই দুই বাহু মিলিত দুইটা বাহুর অনুপাত, এবং উপর দুইটা মিলিত বাহুর অনুপাত সমানুপাতিক। সমীকরণ 2 পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। তো যেহেতু একটা ত্রিভুজের একটা কোণ সমান এবং বাহুগুলো সমানুপাতিক, তখন ত্রিভুজ দুইটাকে বলা হবে সদৃশ ত্রিভুজ। তখন ত্রিভুজ দুইটাকে বলা হবে সদৃশ গুণী ত্রিভুজ। সদৃশ গুণী ত্রিভুজের কি হয়, বাহুগুলো
সমানুপাতিক হয়, তাহলে ও এ বাই ওপি, ওপি বাই ওবি সমান এপি বাই বিপি সমীকরণটি লিখতে পারি আমরা। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এখন দেখো, এই কোণটা ও পি বি কোণ, ও পি বি কোণ এবং ও এ পি কোণ, ও এ পি কোণ সমান এই কোণ, এই কোণটা ও পি বি কোণ এবং ও এ পি কোণ সমান এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখতে পারি, ও পি কিউ, ও পি কিউ, খেয়াল করে এখানে ও পি কিউ, এই কোণটা ও পি কিউ সমান, ও পি কিউ সমান পি ও এ কিউ এই কোণ, পি ও এ কোণ, আর একটা হচ্ছে ও এ পি কোণ, ও এ পি কোণ, ও পি কিউ কোণ, ও পি কিউ কোণ, সরি এই কোণটা না, এই কোণটা না, আমরা এই কোণটা ধরবো, ও পি কিউ কোণ, এই কোণ, এই কোণটা সমান ও পি ও এ কোণ, ও এ পি কোণ। কারণ কি, দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হচ্ছে ও এ পি, ও এ পি ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ, এটা কোন ধরনের কোণ? বহিস্থ কোণ। কত? বহিস্থ কোণের নাম কি? ও পি কিউ কোণ। আমরা 9-10-এ পড়ছি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, জানি নাকি জানি না? এটা আমাদের জানা আছে কিনা? ত্রিভুজের একটা বহিস্থ জি কোণ, মনে করো তোমার কাছে এই হচ্ছে একটা ত্রিভুজ আছে, তুমি একটা বাহুকে বাড়াই দিলা, তাহলে এই যে বহিস্থ কোণ বাইরের যে কোণটা হবে সেটা ভিতরের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমি এই যে ও এ পি এই ত্রিভুজটাকে এরকম বাড়াই দিলাম, তাহলে ও পি কিউ হচ্ছে একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কার কার সমষ্টির সমান হবে? পি ও এ কোণ এবং ও এ পি কোণের সমান হবে। বুঝেছি, তাহলে আমরা লিখতে পারি পি ও এ কোণ প্লাস ও এ পি কোণ। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার? ক্লিয়ার, পি ও এ কোণ যা আছে তাই রাখলাম, কিন্তু খেয়াল করো এই যে উপরে কি লেখা আছে, ও এ পি কোণ সমান ও পি বি কোণ লেখা আছে না? তাইলে এখানকার ও এ পি কোণ, ও এ পি কোণের বদলে আমরা ও পি বি কোণ লিখতে পারি নাকি পারি না? লিখতে পারি। জি স্যার। এখন তাহলে খেয়াল করো, আমার কাছে এখন কোণ আছে পি ও এ কোণ, আমার কাছে আছে কি পি ও এ কোণ, পি ও এ কোণ। এখন এ কোণ না নিয়ে আমি যদি পি ও বি কোণ বলি তার কোনো আপত্তি আছে? পি ও বি কোণ বললে কারো কোনো আপত্তি আছে কিনা? কারণ এ এবং বি একই রেখার উপর অবস্থিত, বি বাহুকে আমি এ বি বাহুকে ছোট করে বি 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 পর্যন্ত রাখলাম, তাতে কোনো অসুবিধা হবে কোণের? না স্যার। কোণের কোনো অসুবিধা হবে না। প্লাস ও পি বি কোণ দিলাম, তাহলে এখন কোন দুইটা কোণের কাজ করতেছি? আমরা এখন কাজ করতেছি কোন দুইটা কোণ? আমরা এখন কাজ করতেছি এই কোণ, পি ও পি কোণ এই কোণ, আর ও পি বি কোণ এই কোণ। তাহলে এই দুইটা কোণের জন্য এটা কি বহিস্থ কোণ হবে না কি হবে না? হবে। দেখো এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য
এটা বহিস্থ কোণ, তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি বহিস্থ কোণের সমান হবে বলা যাবে নাকি যাবে না? তাহলে আমরা কত লিখতে পারি? পি বি একম লিখতে পারি কিনা? দেখো এটা জি স্যার। লেখা যায়। জি স্যার। ওকে, তাহলে ওইখানে আমরা ও পি কিউ কোণ থেকে পি বি এ কোণ, এই যে ও পি কিউ কোণ, তার মানে আমি এই কোণ আর এই কোণ সমান সেটা পেয়ে যাচ্ছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, এখন ক্লিয়ার। কজ ও পিবি, এখন চিন্তা করতে পারো যে স্যার কজ ও পিবি কোথ থেকে নিব? এই যে দেখো এখানে ও পিবি আছে, এটা নিচ্ছে কজ ও পিবি। তাহলে কজ ও পিবি সমান, দেখো এই যে বি কোণের বদলে, বি বিন্দুর বদলে, দেখো কজ ও পিবি, কজ ও পিবি সমান কত? কজ ও এ পি কোণ, এটা আগেই বলছিলাম, এই কোণ আর এই কোণ সমান আগে বলছিলাম। তাহলে কজ ও এ পি কোণ দিতে পারি। জি স্যার। দেখো এখানে কি লেখা, ও পি বি কোণ সমান ও এ পি কোণ, সেজন্য আমরা ও পি বি, কজ ও পি বি কোণের বদলে কজ ও এ পি কোণ লিখেছি। কারো কোনো অসুবিধা আছে? না তাহলে আমি স্যার। কোন কোণটা নিয়ে কাজ করতেছি? এই কোণটা নিয়ে কাজ করতেছি। আমি এই কোণ নিয়ে কাজ করতেছি। এই কোণের পি বিন্দুতে না নিয়ে যদি আমি কিউ বিন্দু পর্যন্ত নেই, তাহলে কারো কোনো আপত্তি আছে? কোণের কি মানের কোনো পরিবর্তন হবে? না। তাহলে পরের লাইনে আমি দিতে পারি cos ও এ কিউ, দিতে পারি কিনা বলো। পি বিন্দুতে কিউ বিন্দুতে নিলে মানের কোনো পরিবর্তন হয় না। মনে করো তোমার কাছে এরকম একটা কোণ আছে, পি এ বি কোণ। এখন তুমি বি কোণকে এরকম লম্বা রেখার চিহ্ন দিলা, তখন ই এ বি কোণ যে কথা, ই এ সি কোণ একই কথা না? জি স্যার। সেজন্য আমি পি বিন্দুর বদলে এখন কিউ বিন্দু নিলে মানের কোনো পরিবর্তন হবে না। কিউ বিন্দু পর্যন্ত নেয়ার কারণে কোসাইনের যে সূত্রটা সেটা আসবে, এই যে কোজের এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকলে মনে রাখা খুব সহজ, শেষের দুইটা উপরে লিখবা, প্রথম দুইটা নিচে, ভূমি বাই অতিভুজ সূত্র অ্যাপ্লাই করবা। কেন ভূমি বাই অতিভুজ সূত্র অ্যাপ্লাই করবা? দেখো এটা কি ব্যাসার্ধ? এটা ব্যাসার্ধ কিনা বলো। জি স্যার। এটা ব্যাসার্ধ। তাহলে আমি যেমন ধরো লম্বের হিসাবে কাজ করলে ভূমি বাই অতিভুজ এ কিউ কে আমি ভূমি ধরবো, ও একে অতিভুজ ধরে আমি কাজ করবো, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে এ কিউ কে আমি দুটা অংশে ভাগ করি, কি কি? একটা দিলাম এ থেকে পি, এপি, এটা দিলাম পি কিউ। নিচে ও আছে, ভগ্নাংশের উপরে যে যোগ আছে আলাদা করে লেখা যাবে, ও কে ও ই বাই ও এ, আর বার পি কিউ কে কি লেখা যাবে? পি কিউ কে ও পি কজ ও পি কিউ বাই ও এ, এটা লেখা যাবে। মানে আমি আমি আলাদা করবো এরকম, এপি বাই ও এ প্লাস ই কিউ বাই ও এ। বুঝেছি না বুঝিনি? এখন দেখো আমার কাছে যদি cos ও পি কিউ লেখা থাকে, তাহলে কোসাইন রুলের কোণের যদি এরকম আকৃতি থাকে তখন শর্ট ট্রিক, মানে শর্ট ট্রিক হচ্ছে শেষ দুইটা বিন্দু উপরে লিখবো, প্রথম দুইটা বিন্দুকে নিচে বসাই দিই। তাহলে সেখান থেকে আমরা পি কিউ সমান কত হয় বলতো? পি কিউ সমান ও পি কস ও পি কিউ পাই। তাহলে এখানকার এই যে পি কিউ এর বদলে ও পি কস ও পি কিউ লিখতে পারি কিনা? পারি। তাহলে আলাদা করলে জি ওপি স্যার। বাই ও নিলাম। এখন দেখো ও পি কিউ, ও পি কিউ এই কোণ সমান পি বি একুণ, এটা আমরা আগেই প্রমাণ করে রাখছি। দেখো ও
পি কিউ সমান পি বি এ, আগেই প্রমাণ করে রাখছিলাম। তাহলে আমরা এই যে ও পি কিউ যে কোসাইন ছিল সেখানে কোসাইন ঠিক থাকবে, পি বি এ দিব, পি বি এ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ক্লিয়ার? তাহলে এখন আমার কাছে সমীকরণ একে কি ছিল, এম বাই এপি কস ও পি এ, এম বাই বিপি কস ও পিবি। এখন ও বিপি এর মান বের করছি, সেটা বসাই দিই, তাহলে সমীকরণ এক থেকে পাই এম বাই এপি কস ও পি এ প্লাস এম বাই বিপি কস ও পিবি। তাহলে ও পিবির মান বের করে রাখছি। ও পিবির মান কত, এই যে দেখো, কস ও পিবির মান এই পুরাটা বের করে রাখছি না, এই পুরাটা বসাই দিই, তাহলে বসালে কি আসবে, বিপি বাই ওপি, বিপি বাই এপি কস পিবিএ। লেখা যাবে নাকি যাবে না? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে দেখো, এখানে এপি বাই ও এ, এপি বাই ও এ পরে সে কি হয়ে গেল, বিপি বাই ওপি হয়ে গেল। কেমন করে দেখো, খেয়াল করো, এই যে এই সমীকরণটা, এটাই কি আছে, সমীকরণ 3-এ কি আছে, সমীকরণ 3-এ আছে ও এ বাই ওপি সমান ওপি বাই ওপি সমান এপি বাই বিপি। সমীকরণ 3-এ এটা আছে কিনা দেখো, এপি বাই বিপি। ওকে, এখন খেয়াল করো, আমার এখানে কে আছে, আমার এখানে কে আছে, এই জায়গায় কে আছে, এপি বাই ও এ। তাহলে পি আর ও এ, এটা অনুপাত যদি নেই তাহলে আমরা কি লিখতে পারি, এপি বাই ও এ সমান বিপি বাই ওপি। লেখা যাবে নাকি যাবে না? এই দুইটা অনুপাত কাজ করতেছি, এপি এর নিচে ও এ নিয়ে আসবে, তাহলে বিপি এখানে চলে যাবে। তাহলে এইভাবে লেখা যাবে কিনা, এপি বাই ও এ সমান বিপি বাই ওপি লেখা যাবে কিনা আমাকে বলো। জি স্যার। সেজন্য আমরা এই যে এখানে এপি বাই ও এ কে বিপি বাই ওপি লিখতেছি। ক্লিয়ার? এখন আবার দেখো ওপি বাই ও এ, ওপি বাই ও এ, খেয়াল করো, ও এ বাই ওপি সমান আমার কত আছে, এপি বাই বিপি আছে, আছে না নাই? এখন আমার কাছে, খেয়াল করো, আমার আছে এটা ও এ, কিন্তু এখানে আছে ওপি উপরে ও এ নিচে, তার মানে এটাকে উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে, ওপিটা উপরে দিয়ে দাও, ও এ নিচে দিয়ে দাও। এটাকে যদি রাশি উল্টে হয়ে থাকে, আজকে যে রাশিটা আছে সেটাও রাশি উল্টে যাবে, বিপি নিচে ছিল উপরে উঠে যাবে, এপি নিচে ছিল উপরে ছিল সেটা নিচে নামবে। তাহলে খেয়াল করো, ও এ বা ওপি বাই ও এ আমরা বিপি বাই এপি লিখতে পারি কিনা? জি স্যার। এটা, তাহলে এই লাইন, এই যে এখানে লাস্টে এই লাইন কিভাবে এসেছে সেটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি এই যে এম বাই বিপি দিয়ে যখন কাজ করবো তখন এই বিপি আর বিপি কাটা যাবে, তখন এম বাই ওপি থাকবে। এম বাই বিপি দিয়ে এটাকে কাটা দিলে কাটা যাবে, তো এম বাই এপি কস ওপি কিউ থাকবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। ওকে, তাহলে আমরা ও পি কিউ, ও পি কিউ কোথায় আছে দেখো, ও পি কিউ আমি সবগুলো এগুলো মিটাই ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও পি কিউ, হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমার কাছে আছে ও পি কিউ। ও পি কিউ মানে কোন কোনটা, এই ও পি কিউ সমান এই কোণ। আমরা একটু আগে কি প্রমাণ করছি, ও পি কিউ, ও পি কিউ সমান পি বি এ প্রমাণ করছিলাম, জি স্যার। পি বি এ প্রমাণ করছিলাম। এখন আমরা ও পি কিউ
পাই মাইনাস ও পি এ, পাই মাইনাস ও পি এ। এখন খেয়াল করো, এই পুরাটা, এই পুরাটা কত? পুরাটা 180, পুরাটা 180 কিনা? জি স্যার। তাহলে আমার কাছে যদি এই পুরাটা থাকে তাহলে এটাকে তো 180 মাইনাস তো বলা যাবে নাকি যাবে না? তাহলে যাবে। ও পি কিউ এর বদলে পাই মাইনাস ও পি এ লেখা যাবে নাকি যাবে না? ও পি যাবে। কিউ, ও পি কিউ মানে হচ্ছে এটা, আর পুরাটা হচ্ছে 180। তাহলে 180 থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে এটা পাবো, তাহলে এটার নাম কি? ওপিএ। তাহলে ওপিএ দিয়ে দিচ্ছি, ওপিএ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি তাহলে এটা স্যার। কত? ক্লিয়ার। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের যখন কি কাজ করব তখন নেগেটিভ আসবে, তাহলে মাইনাস এম বাই এপি কজ ওপিএ। এটা আর এটা কাটা গেল, থাকলো কত? এম বাই। তাহলে আমরা যদি আবার যদি আমরা একটি বিপরীত উৎস মূল বিন্দুতে স্থাপন করি যার ক্ষমতা মাইনাস এম, তাহলে ওপি বরাবর প্রাপ্ত বেগ মাইনাস ওপি, মাইনাস ও এম বাই ওপি প্লাস ও এম বাই ওপি সমান 0 হয়। তাই আমরা বলতে পারি যে প্রতিবিম্বটি বি ক্ষমতার, এর ক্ষমতার বি বিন্দুতে স্থাপিত একটি উৎস এবং বিন্দুতে একটি সমান বিপরীত উৎস দ্বারা গঠিত হয়। এটাই হচ্ছে বৃত্তের সাপেক্ষে প্রতিবিম্বের কি নির্ণয়, উৎস নির্ণয়। এবং এটা 2022-এ যেহেতু এসেছে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমার কি এই বোঝানোটা আবার রিপিট করা লাগবে নাকি ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার স্যার। ওকে। এটা আমরা একবার পড়ছিলাম, তারপরে আমি আবার বলে দিচ্ছি। উৎস বিপরীত উৎস কাকে বলে সেটা আমরা জানি, সেটা আর বলার দরকার নাই। কোন ব্যবস্থায় উৎস এবং বিপরীত উৎস দ্বারা গঠিত জটিল বিভবের ফাংশন হচ্ছে এত হয়। এক্ষেত্রে সূত্র রেখাগুলো অঙ্কন করো, প্রমাণ করে যে ইহা দুটি কিন্তু আর ইকুয়াল টু এ এবং ওয়াই অক্ষ দ্বারা গঠিত। ঠিক আছে? তাহলে আমাকে স্যার। অলরেডি, স্যার এগুলোর ক্ষেত্রে কি মানে চিত্রগুলো আঁকা লাগবে নাকি? চিত্র যে আছে অনেকগুলো। হ্যাঁ চিত্র আঁকবা, চিত্র আঁকবা। চিত্র আঁকা সহজ, চিত্র তো ওই যে সমীকরণের উপর ভিত্তি করে চিত্র আসবে। আমার কথা বুঝেছো? তা আমি, যেমন ধরো, আমাকে সংজ্ঞাটা আমি পারবো বিপরীত উৎস, এবং দেয়া আছে দিয়ে আমি লিখলাম এটা কত, লন জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড। এটা লসাগু নিলে কি হবে? লন জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই জেড। এটা লনের কোন আকারে আছে? ভাগ। তাহলে আমি কি করব? আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দিলাম, তাহলে উপরের দুইটা গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে লনের যোগ দিব, যেটা ভাগ আকারে আছে সেটাকে বিয়োগ দিব। এতটুক পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। ওকে। এখন খেয়াল করো, লনের আগে কত আছে? প্লাস আছে। লনের আগে প্লাস আছে। প্লাস যদি থাকে তখন উৎস না বিপরীত উৎস হয়? বিপরীত উৎস। ইয়েস। মাইনাস থাকলে উৎস। এবং লনের আগে কেউ না থাকলে আমরা কি ধরবো? ওয়ান ধরবো। সেজন্য আমি লিখতেছি যে একক শক্তি, বিপরীত উৎস এবং মূল বিন্দুতে একটি উৎস বিদ্যমান। এখন বিন্দুগুলো কিভাবে আসছে সেটা বলি। সাধারণত আমরা যখন জেড নট বিন্দুতে কমপ্লেক্স পটেনশিয়াল বের করি তখন এম সমান কত দেই? মাই ডাব্লিউ সমান কত দেই? এম লন জেড মাইনাস জেড নট। তখন বিন্দু কত হয়? জেড নট। যদি এখানে মাইনাস এম লন জেড প্লাস জেড নট কথা লেখা থাকে তখন বিন্দু হবে মাইনাস জেড। আমার কথা বোঝা গেছে? তাহলে যখন জেড প্লাস এ দিছি তখন বিন্দুটা হবে মাইনাস এ, যখন জেড মাইনাস এ দিছি তখন বিন্দু হবে এ। আমার কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আর এটাতে যখন কিছুই নাই তখন জেড নোটের মান কত হবে? 0 হলে কিছুই নাই, তখন জেড নোটের মান 0 ধরলে কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? মাইনাস এম লন জেড হবে। তাহলে জেড ইকুয়াল টু কোথায়? মূল বিন্দুতে। সেজন্য মূল বিন্দু লিখতেছি। কথাটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই জি স্যার। লাইনটা আমাকে ক্লিয়ার। বলবো ক্লিয়ার কিনা।
এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা ডাব্লিউ সমান লন জেড প্লাস এ প্লাস জেড মাইনাস এ মাইনাস লন জেড লিখলাম। জেড এর মান আমরা বসাতে পারি, জেড এর মান এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, জেড এর মান এক্স প্লাস আই ওয়াই। এবং ডাব্লিউ হচ্ছে কমপ্লেক্স ফাংশন, যার দুইটা অংশ, একটা হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল আর একটা হচ্ছে কারেন্ট ফাংশন বা স্রোত ফাংশনের কমপ্লেক্স আকার। তাহলে 5 + i সাই এটা আমরা লিখতে পারি, এটা লিখে দিই। এবং আমরা লনের যখন সূত্র থাকে তখন রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করার সূত্রটা আমরা জানি, এটা জানা আছে তো? কি, তাহলে কি হবে, আমার দরকার স্রোত ফাংশন, তাহলে সাই ইকুয়াল টু হবে টেন ইনভার্স ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। এই অংশটা ইমাজিনারি পার্ট কত? ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই, রিয়েল পার্ট কত? এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ নিচে দিলাম, এই অংশটাই ইমাজিনারি পার্ট কত? ওয়াই, দিলাম উপরে। রিয়েল পার্ট কত? এক্স মাইনাস এ, নিচে দিলাম। এই অংশটা ইমাজিনারি পার্ট কত? ওয়াই, রিয়েল পার্ট হচ্ছে এক্স। তাহলে এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। পরে আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করলাম দুইজনের জন্য, সরল করব। পরে আবার এই দুইজনের জন্য আবার অ্যাপ্লাই করবো, এটা আর বলে দিচ্ছি না, এটা নিজেরা সলভ করতে শিখবা। আমরা আসছি এই জায়গায়। এই জায়গায় আসার পর আমরা জানি যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন হচ্ছে ধ্রুবক। তাহলে সাই ইকুয়াল টু ধ্রুবক দিলে টেন ইনভার্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু সি, ধ্রুবক দিলাম। এখন ধ্রুবককে যদি আমি ইনফিনিটি ধরি তাহলে নিচেরটা জিরো হবে। নিচে কে আছে? নিচে এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো আছে। তাহলে এক্স ইকুয়াল টু কত? জিরো। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো, এটা কোনটা? এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে ওয়াই অক্ষ। আর এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের। যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি চিত্র আঁকো কিভাবে? তুমি প্রথমে এটার চিত্র আঁকো। এটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তটা এরকম দিলাম, বোঝা গেছে? এখন তুমি স্রোত গুলা কোত্থেকে বের করবা? তোমার স্রোত গুলা এইরকম এসে এরকম এরকম যাবে। এই দিক থেকে যদি আসে তাহলে এরকম এরকম যাবে, এই দিক থেকে আসলে নিচে এরকম এই দিকে যাবে, এরকম যাবে। তো একাধিক রেখা এরকম এঁকে দিলেই স্রোত ফাংশন হয়ে যাচ্ছে। এগুলার স্রোত ফাংশন আঁকা। বাইরের এই যে এখানে চিত্রের যে এই দিকের অংশগুলো না দিলেও চলবে, তোমাকে জাস্ট বৃত্তটা এঁকে স্রোত গুলা কোন দিকে যাচ্ছে। এখন দেখো, ও এক্স ইকুয়াল টু জিরো মানে কি? ওয়াই অক্ষ না? তাহলে ওয়াই অক্ষ বরাবর তোমার স্রোতগুলো এরকম যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর স্রোতগুলো যাচ্ছে, সেটা দেখা দিচ্ছ, তাইলেই হয়ে যাবে। এবং এটা ধরো 3-4টা রেখা এরকম বক্ররেখা এঁকে দিবা, তাইলেই হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার। আবার কি বলা লাগবে? না স্যার। এখন যদি এক্স এর মান জিরো হয়, আমি তো সরি, কে এর মান ইনফিনিটি ধরে একবার বের করবো আর কে এর মান জিরো ধরে একবার বের করবো। কে ইকুয়াল জিরো। কে যখন জিরো হবে তখন উপরের রাশি জিরো, তাহলে উপরে কি আছে? ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন খেয়াল করো এই জায়গাটা, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাও তাহলে মাইনাস এ স্কোয়ার হবে। মাইনাস এ স্কোয়ার মানে কত? মাইনাস, না দিলাম এ আই হোল স্কোয়ার দেওয়া যাবে, দেওয়া যাবে নাকি যাবে না? জি স্যার। তাহলে এটাও বৃত্ত, কিন্তু এটার ব্যাসার্ধ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে কাল্পনিক বৃত্ত বলা হবে। তো এটার চিত্র আঁকার দরকার নাই। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু জিরো মানে কি? ওয়াই ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা। এখন তাহলে তুমি কি করবা? তুমি এই বৃত্ত হওয়ার আগে এক্স অক্ষ বরাবর এই যে স্রোত গুলো টান দিছো, এটা এক্স অক্ষ বরাবর টান দিছো না? ওকে, তাহলে হয়ে গেছে কাজ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার। ওকে, 17 নম্বর।
আমি কি বলে দিব না তোমরা নিজেরা দেখতে পারবে এটা? পারবো স্যার। 18 নম্বর সেম একই রকম। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ভালো রকম প্র্যাকটিস করবে এগুলো। 19 নম্বর, গত ক্লাসে এরকম পড়ছিলাম, পারবো? জি স্যার। 20 পড়া হয়ে গেছে, গত ক্লাসে 20 পড়ছিলাম। এখন যাই আমরা, এই যে এটা, এটা ছোট প্রশ্ন, 4 মার্কসের যে প্রশ্নগুলো থাকে তার জন্য। বলবে যে পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে ফাংশন ব্যাক বিভব ফাংশনের মাধ্যমে ব্যাকের ফাংশন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে পোলার আমরা যখন স্রোত ফাংশন লিখি আর বেগ বিভব লিখি সেগুলো হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক আকারে। এখন যদি আমাকে পোলার আকারে লিখতে হয় তাহলে আর থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা শুরু করবো এইভাবে। দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে প্রবাহ কণার বেগ কি? যেহেতু দ্বিমাত্রিক বলা হচ্ছে তাহলে আমরা শুধু নিব এক্স ওয়াই এবং টি, জেড নিব না, কারণ দ্বিমাত্রিক হওয়ার কারণে জেড হচ্ছে নেওয়া যাবে না। তাহলে প্রবাহ রেখার সমীকরণ কি হবে? প্রবাহ রেখার অন্তর সমীকরণ ডিএক্স বাই ইউ ডি ওয়াই বাই সি লেখা যাবে। তাহলে আমরা কি দিতে পারি? ভি ডিএক্স ইকুয়াল ইউ ডি ওয়াই, সাজিয়ে লিখি ভি ডিএক্স মাইনাস ইউ ডি ওয়াই ইকুয়াল 0। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। অবিচ্ছিন্নতার সমীকরণ আমাদের জানা আছে। অবিচ্ছিন্নতার সমীকরণ কি? ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই সমান 0। সেটাকে আমরা সাজাই। ডেল, এটা কি করছে? ও আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম, ডেল ইউ ডেল এক্স, এখানে মনে হয় একটু ভুল করে ফেলছে, মাইনাস ডেল ভি ডেল ওয়াই লেখা যাবে, সমান কত করব? ডেল ডেল ওয়াই অফ মাইনাস ভি। আর এখানে যদি ডেল ভি ডেল ওয়াই দেই তাহলে কত হবে? ডেল ডেল এক্স অফ মাইনাস ইউ, এইরকম লিখতে হবে আর কি। এটা রেখে দাও। এখন আমার কাছে 1 নং সমীকরণটি, এটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেকেন্ড এর এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে তাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাকে আমরা আরেকটা ফাংশনের উত্তরজ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই ফাংশনটার জন্য যে অন্তরজ, তাকে আমি দিলাম ডেল ডি সাই। ডি সাই মানে হচ্ছে ডেল এক্স ডেল সাই ডেল এক্স ডিএক্স ডেল সাই ডেল ওয়াই ডিওয়াই। তাহলে আমি উভয় দিকে যদি ডিএক্স এর সহগ সমীকৃত করি তাহলে আমরা কত পাবো? ভি সমান ডেল সাই ডেল এক্স পাবো, আর ইউ সমান মাইনাস ডেল সাই ডেল ওয়াই পাবো। বুঝা গেছে? এটাকে বলা হয় কারেন্ট ফাংশন। এইগুলা এই বেসিকটা আগেই পড়া আছে, এবং আমরা বেগ বিভবের যে সমীকরণ সেটা আমরা জানি। এখন সমীকরণ 1 এবং 2, স্রোত ফাংশন এবং বেগ বিভব মাধ্যমে বেগের উপাংশ। ঠিক আছে, দেখো এখানে স্রোত ফাংশনটা বেগের উপাংশের সাথে সম্পর্ক, এখানে বেগ বিভবটা বেগের উপাংশের সাথে সম্পর্কিত। সেই জন্য এখানে লেখা আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে স্রোত ফাংশন বেগ বিভব মাধ্যমে বেগের উপাংশের সাথে সম্পর্কিত। ওকে, তাহলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে আমরা জানি, এটা মনে রাখতে হবে। ডেল ডেল এক্স এর কার্তেশীয় অপারেটর, সেটা যদি পোলার আকারে নিতে হয় তাহলে cos থিটা ডেল ডেল আর মাইনাস সাইন থিটা বাই আর ডেল ডেল থিটা। ঠিক একই রকম ডেল ডেল বাই সমান লিখবো সাইন থিটা ডেল ডেল আর প্লাস cos থিটা বাই আর ডেল ডেল থিটা। এখন এই মানগুলা বসিয়ে আমরা এইভাবে লিখতে পারি। এটা পুরাটাই, এই অপারেটর পুরাটা মুখস্থ রাখতে হবে তোমার। এখন খেয়াল করো, আমার এই যে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই, তারপরে সাই, তাহলে এখানে ডেল ডেল ওয়াই এর এই মানটা মুখস্থের পাশাপাশি এখানে যে খালি জায়গায় সেখানে সাই বসাই দিতে হবে। ডেল ভি ডেল এক্স, এই যে ডেল ডেল এক্স, এক্স এর যে ফাংশন আছে সেখানে সাই বসাই দিতে হবে, তাহলে এখানে সাই আসবে।
আবার ফাই এর জন্য খালি জায়গায় ফাই বসাইতে হবে, তার মানে এটা মুক্ত রেখে মানগুলো বসাই দিতে হবে, তাইলেই হয়ে গেছে। আমার কি আবার বলা লাগবে নাকি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। এটা ছোট প্রশ্নের জন্য থাকে, নিশ্চলতা বিন্দু কাকে বলে আর সমরূপ স্রোতের সংজ্ঞা দাও। যে বিন্দুতে প্রবাহ বেগের মান শূন্য তাকে নিশ্চলতা বিন্দু বলা হয়ে থাকে। আর সমরূপ স্রোত হচ্ছে যদি বেগ বিভব এই সম্পর্ক মেনে চলে তখন ওই প্রবাহকে বলা হবে সমরূপ স্রোত। অর্থাৎ বিভব, বেগ বিভব একটা নির্দিষ্ট বেগের সরণের গুণফলের রূপাংশ আকারে প্রকাশ করা যদি যায়। ওকে। জি স্যার। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। দ্বিমাত্রিক অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে তোমাকে কি দেয়া আছে? বেগ বিভব দেয়া আছে। তাহলে খেয়াল করো, আমার কাছে এটা, এই যে ফাংশনটা, এটা তারা বলে নাই যে এটা বেগ বিভব, আমাকে দেখাইতে হবে এটা হচ্ছে বেগ বিভব, সেটা প্রমাণ করতে বলছে। আমাকে বলছে দেখাও যে এটি বেগ বিভব নির্দেশ করে, তার মানে এই ফাংশন আগে থেকে বলা নাই, এটা একটা ফাংশন দেওয়া আছে, বলছে যে এটা বেগ বিভব হবে, সেটা প্রমাণ কর। ঠিক আছে। এবং আরো দেখাও যে সে যদি এইরকম আকৃতির স্রুত রেখা সূচিত করে, এই ফাংশনটা যে স্রোত দেখাবে সেটার আকৃতি হবে এরকম, এবং তার পথরেখার সমীকরণ হবে এই আকৃতি। তিনটা কাজ। আমাকে একটা ফাংশন দেওয়া আছে, এটাকে দেখাতে হবে সে ব্যাক বিভবের ফাংশন, এই ফাংশনটা একটা ব্যাক বিভব, সেটা দেখাতে হবে। পরে ব্যাক বিভব যে যদি দেখায় তাহলে ব্যাগের সাথে, ব্যাগ মানে কি ফাই, ফাই থাকলে অবশ্যই সে থাকবে। ব্যাক বিভব যদি দেয়া থাকে তাহলে স্রোত ফাংশন থাকবে, আমাকে স্রোত ফাংশন প্রমাণ করার জন্য বলছে। আর স্রোত যদি থাকে তাহলে প্রবাহ থাকে, প্রবাহ না হলে তো স্রোত থাকে না। তাহলে প্রবাহ যদি থাকে তাহলে প্রবাহ রেখার সমীকরণ বের করার জন্য বলছে। প্রশ্নটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? আমাকে একটা ফাংশন দেয়া আছে, বলবে যে এই ফাংশনটা ব্যাক বিভব, সেটা প্রমাণ করো। যদি সে ব্যাক বিভব হয়, ব্যাক বিভব থাকলেই স্রোত ফাংশন হবে নিশ্চিত, কারণ ডাব্লিউ ইকুয়াল টু ফাই প্লাস আই সাই। তাহলে ব্যাক বিভব থাকলে অবশ্যই স্রোত ফাংশন থাকবে। তাহলে তার স্রোত ফাংশন বের করা বলছে। আর স্রোত যেহেতু আছে তাহলে প্রবাহ আছে, তাহলে প্রবাহের সমীকরণ বের করতে বলছে। ওকে। তাহলে আমরা বেগ বিভব প্রমাণ করার জন্য আমরা কি করলাম? আমরা এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করলাম এক্স এর সাপেক্ষে। যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে আমি যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াই মাইনাস টি কে আমি ধ্রুবক মনে করবো। তাহলে এক্স মাইনাস টি কে যদি ডেরিভেটিভ করি, এক্স কে ডেরিভেটিভ করলে কত হবে? ওয়ান। টি হবে জিরো, তার মানে থাকবে ওয়াই মাইনাস টি। আমি যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স মাইনাস টি কে ধ্রুবক করেন, ওয়াই কে ডেরিভেটিভ করলে ওয়ান, টি কে ডেরিভেটিভ করলে জিরো, তাহলে এক্স মাইনাস টি। প্রথম লাইনটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? প্রথম লাইন ক্লিয়ার কিনা আমাকে বলো। এখন এটাকে আমি আবার ডেরিভেটিভ করি, এটাকে আবার ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? আবার ডেরিভেটিভ করলে ডাবল ডেরিভেটিভ আসবে, ডেল স্কয়ার ফাই ডেল এক্স স্কয়ার। যেহেতু এখানে এক্স নাই, তাহলে ডেরিভেটিভের মান কত আসবে? জিরো। এইটা ওয়াই এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করি, যেহেতু এখানে ওয়াই নাই, তাহলে এটা জিরো হবে। দুইটা ডাবল ডেরিভেটিভ যোগ করলাম, পাওয়া গেল জিরো। তাহলে আমরা জানি যে বেগ বিভব ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। যেহেতু এই ফাংশনটা ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, তাহলে এটাকে আমরা বেগ বিভব হিসেবে বিবেচনা করতে পারি। কথাটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? কথাটা কি ক্লিয়ার স্যার। ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। জি স্যার। ওকে। তাহলে আমি এখন বুঝে গেলাম যে সে বেগ বিভব, তাহলে আমি এখন বললাম যে যেহেতু আমার কাছে বেগ বিভব এত দেয়া আছে, তাহলে আমি বেগ বিভব যদি দেয়া থাকে তাহলে বেগের অংশ ইউ সমান কত? মাইনাস ডেল ফাই ডেল এক্স। ভি সমান কত? মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। জানা আছে না জানা নাই? তাহলে আমি একবার ডেরিভেটিভকে ইউ ধরতে পারবো, ওয়াই এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভের নেগেটিভ মানকে আমি ইউ ধরবো, এবং ওয়াই ফাই কে ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভের নেগেটিভ মানকে আমি ভি ধরবো। ক্লিয়ার কিনা বলো।
তাহলে আমাকে এখন কি বের করতে বলছে? আমার দ্বিতীয় কাজ হচ্ছে শ্রুত রেখা বের করতে বলছে। শ্রুত রেখার অন্তরোধ সমীকরণ কি? শ্রুত রেখার অন্তরোধ সমীকরণ হচ্ছে ডি এক্স বাই ইউ ইকুয়াল ডি ওয়াই বাই ভি। ওকে, তাহলে আমি ইউ এর মান বসাই দিলাম, ভি এর মান বসাই দিলাম, দুইটা মাইনাস কাটা গেল এবং আর গুণন দিলাম। তাহলে কি হবে? এক্স মাইনাস টি এর সাথে ডিএক্স যাবে, ওয়াই মাইনাস টি এর সাথে ডিওয়াই যাবে। দ্বিতীয় লাইন ক্লিয়ার কিনা আমাকে বলো। এখন একসাথে যদি সাজায় লিখি তাহলে এক্স মাইনাস টি ডিএক্স মাইনাস ওয়াই মাইনাস টি ডিওয়াই ইকুয়াল 0 বলা যাবে নাকি যাবে না? আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? এক্স মাইনাস টি হোল স্কয়ার মাইনাস হাফ ওয়াই মাইনাস টি হোল স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে কত বলতে পারি? এক্স মাইনাস টি হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস টি হোল স্কয়ার ইকুয়াল টু 2c বলতে পারি নাকি পারি না? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি জি স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে শ্রুত রেখার সমীকরণ, শ্রুত রেখার সমীকরণ চলে আসে। ওকে, এখন আমরা পথরেখার সমীকরণ বের করব। ঠিক আছে, তো পথরেখার সমীকরণ বের করার জন্য আমরা কি করতেছি? আমরা ইউ সমান মাইনাস ডি বাই মাইনাস ওয়াই ওয়াই মাইনাস টি, বি সমান মাইনাস এক্স মাইনাস টি, এটা জানি। এখন এই দুটাকে যোগ করে দিই, অর্থাৎ ডিএক্স বাই টি ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি যোগ করি, তাহলে কি আসবে? যোগ করলে দুইটা থেকে মাইনাস কমন যাবে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস এটা মাইনাস টু, এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা আমাকে বল। এই দুইটা যদি যোগ করি, কারণ যোগ করলে কি হবে? জি স্যার। মাইনাস ওয়াই প্লাস টি আসবে, আর এখানে আসবে কি মাইনাস এক্স প্লাস টি। যদি যোগ করি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস টু টি আসবে। আমি এক্স প্লাস ওয়াই কে আমি ধরলাম জেড। তাহলে আমরা এই পুরা সমীকরণটাকে কি এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডি এক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি সমান কি দিতে পারি? ডিজেড ডিটি দিতে পারি নাকি পারি না? পারি। পারি। তাহলে খেয়াল করো, এই পুরা রাশিটার বদলে আমি এখন কত লিখতে পারি? এই পুরা রাশির বদলে আমি দিতে পারি ডিজেড ডিটি ইকুয়াল এক্স প্লাস ওয়াই এর বদলে কত দিতে পারি? মাইনাস জেড প্লাস টি। জেড। এখন জেড কে এই পাশে নিয়ে আসলে ডিজেড ডিটি প্লাস টি সমান 2t লিখতে পারি নাকি পারি না? পারি। পারি। এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম ক্রমের রৈখিক সমীকরণ। এটি একটি একটি রৈখিক সমীকরণ হবে, একই না, একটি রৈখিক সমীকরণ। এখন রৈখিক সমীকরণ সমাধান করতে হলে তোমার কি লাগবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এখানে যে এক ঘাতের সাথে যে থাকবে, এক ঘাতের সাথে সহগ কত আছে? 1, তাহলে ডিটি। তাহলে ই টু দি পাওয়ার ডিটি মানে কত? টি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পাওয়া গেল? ই টু দি পাওয়ার টি। এখন সমাধান বের করার নিয়ম কি? সমাধান বের করার নিয়ম হচ্ছে চলক যেটা থাকবে সেটার সাথে সমাধানের সূত্রটা লিখে রাখবো, জেড আই এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ইন্টিগ্রেশন অফ, এই যে লাস্টের যে অংশটা থাকবে, আই এফ ইন্টু 2t ডিটি। এটা নিয়ম। আচ্ছা, আমি এটার জেনারেল ফর্ম লিখে দিই। ধরো তোমার কাছে ডিওয়াই ডিএক্স প্লাস পিএক্স ওয়াই সমান কিউএক্স যদি থাকে তাহলে সমাধান হবে ওয়াই ইন্টু এফ সমান ইন্টিগ্রেশন আই এফ
ইন্টু কিউ এক্স ডিএক্স, এটা নিয়ম। তাহলে আমার কাছে খেয়াল করো, আমার কাছে এই সমীকরণটার সাথে যদি তুমি তুলনা করো, তাহলে সমান চিহ্নের ডান দিকে কত আছে, 2t। এই 2t কে আমি কি মনে করব, কিউ মনে করব। এই দেখো কিউ, সাথে কত আইএফ বলছে, আইএফ কত ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা কি দিতে পারি, 2t ইন্টু ই টু দি পাওয়ার টি দিতে পারি নাকি পারি না? এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, তাহলে এটাকে আমি এখন ইন্টিগ্রেশন করবো। এটা কত আছে, 2 বাইরে চলে যাবে, আমার কাছে আছে টি ই টু দি পাওয়ার টি ডিটি। এটা কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে জানা আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, লিয়াতে, LIATE, লিয়াতে। লিয়াতে নিয়ম কি, প্রতিটা বর্ণ এক একটা ফাংশন নির্দেশ করে। তাইলে এখানে টি কি নির্দেশ করে বলতো, টি হচ্ছে অ্যালজাব্রিক, ই টু দি পাওয়ার টি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। কে আগে আছে, কে আগে আছে, অ্যালজাব্রিক আগে আছে, তার মানে টি বাইরে চলে যাবে, টি বাইরে গিয়ে ই টু দি পাওয়ার টি আসবে, ডিটি মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ডি টি অফ, যেটা বাইরে ছিল তার ডিফারেন্সিয়েশন ও একই সময়ে আগের ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন, পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে কত আসবে, 2 টি ই টু দি পাওয়ার টি মাইনাস ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1 ই টু দি পাওয়ার টি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ডিটি। তাহলে কাজ করলে কত হবে, টি ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার, এই যে এটা আসছে, প্লাস ধ্রুবক। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন মান বসাই দিব, জেড এর মান কত, এক্স প্লাস ওয়াই। এখান থেকে ই টু দি পাওয়ার টি কমন নিব, এখানকার ই টু দি পাওয়ার টি কে ভাগ দিলে এটা উঠে যাবে, আর C2 এর সাথে ই টু দি পাওয়ার ইনভার্স আকারে থাকবে। এটা এইভাবে রেখে দাও। এখন খেয়াল করো, আমি এখানে ডিএক্স ডিটি আর ডিওয়াই ডিটি কি করছিলাম, যোগ করছিলাম। এখন বিয়োগ করি, একবার যোগ করব আর একবার বিয়োগ করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি আসে, ডিএক্স ডিটি মাইনাস ডিওয়াই ডিটি সমান, বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কে নিচে নিয়ে আসলাম এবং এটাকে এই আকারে লিখলাম। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত, লন এক্স মাইনাস ওয়াই, টি এর ইন্টিগ্রেশন টি প্লাস লন 3 C3, লন কে ওই পাশে নিয়ে মাইনাস দিয়ে ভাগের আকারে লেখা যাবে। লন যদি উঠাই তাহলে ডানদিকে কি হবে, ই টু দি পাওয়ার টি এক্স মাইনাস ওয়াই সমান C3 ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, এখন আমি এই মানগুলো, অতএব এক্স প্লাস ওয়াই ইন্টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে মান বসাই, মান বসালে এই আসবে। এটাকে যদি আমি কাজ করি, তাহলে টি মাইনাস ওয়ান 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2 দিয়ে ভাগ দিলে এইদিকে হবে হাফ, 2 উঠে যাবে, টি মাইনাস ওয়ান থাকবে। এইখানে হাফ ভাগ আকারে বসবে C2, আর A/C3 e⁻³ আমি এটাকে জিরো ধরি। এটাকে জিরো ধরলে আমার শুধু এক্সট্রা থাকবে টি মাইনাস ওয়ান, সেটা বসাচ্ছি। টি মাইনাস ওয়ান কে আমি এভাবে লিখতে পারি, স্যার, স্যার জি এ দিয়ে বলো। কি গুণ করছে না, মানে এই যে বুঝি না। এ এটা দিয়ে ওই কি যে গুণ? প্রশ্নে চাইছে, প্রশ্নে চাইছে, এই যে প্রশ্নে এখানে এ আছে দেখো, সেটা আনার জন্যই কাজ করতেছে। ওকে, প্রশ্নে যেহেতু এ জি দিয়ে স্যার। গুণ দিচ্ছে, সেজন্য আমি এখানে এ দিয়ে গুণ দিচ্ছি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমার কাছে তো এক্স প্লাস ওয়াই আছে কি, আমি এক্স মাইনাস ওয়াই এর সাথে এখানে এ গুণ দিই, তাহলে এখানে গুণ দিলে C3 e⁻t এর সাথে এ গুণ হবে, সেজন্য এ গুণ দিচ্ছি। বোঝা গেছে কিনা দেখো, বোঝা গেছে? আমার কাছে, জি আমার স্যার। কাছে প্লাস ওয়াই এর মান আছে, আমি এক্স মাইনাস ওয়াই, দেখো আমার প্রশ্নে কি চাইছে, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুইটাই আনছে, এবং এক্স মাইনাস ওয়াই এর ইনভার্সের সাথে কত আছে, এ। তাহলে আমি কি করলাম, আমার কাছে যে এক্স মাইনাস ওয়াই আছে তার ইনভার্স করলাম। তাহলে আমার কাছে এখানে
কত আছে, এক্স মাইনাস ওয়াই আছে। আমি যদি তার ইনভার্স দেই, এখানে কি হবে? ইনভার্স দিলে কি হবে? এটা উল্টে যাবে, এটা উপরে ছিল সেটা নিচে আসবে, তাহলে 1/C3 e⁻t। তাইলে e⁻t কে উপরে উঠে দিলে e⁻−3 নিচে C3 আসবে, সেটাই আসছে। তার সাথে কত গুণ দিব? এ গুণ দিব, তাহলে এখানে এ গুণ দাও, তাহলে এখানে এ গুণ হবে, সেজন্য এটা আসছে। ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? जी सर। ওকে। তাহলে আমার এখন দেখো, আমার এই অংশটার সাথে এখানে ডান দিকে দেখো, ডান দিকে আমাকে বলছে যে ধ্রুবক। ডান দিকে আমার প্রশ্নে কি চাইছে? ধ্রুবক। তাহলে ডান দিকে আমার টি এর কোনো টার্ম নাই। ঠিক আছে, তাহলে আমি কি করব? আমার কাছে ডান দিকে এই যে রাশিটা C3 C2, এই সবগুলাকে আমি ডান দিকে, কিন্তু এ এর কোনো রাশি নাই। ডান দিকে কি এর কোনো রাশি আছে? এই যে এটার সাথে এর কোনো রাশি নাই। তাহলে আমি ওই রাশিটাকে, এ যুক্ত যে রাশি ডান দিকে আছে, তাকে আমি জিরো ধরে নিলাম। তাহলে জিরো ধরি, তাহলে এটা জিরো হইলে আমার কাছে কি থাকতেছে? t−1 থাকতেছে, খালি t−1। টি এর মান কত? খেয়াল করো, এই যে দেখো, টি সমান কত? টি সমান লন x−y/C3, জানা আছে, সেটা বসাই দিচ্ছি, x−y/C3। আর ওয়ানের বদলে আমরা লন লিখতে পারি না? লিখতে পারি? जी পারি। सर। এখন এটা ভাগ আছে, ভাগ থাকলে আমি বিয়োগ দিয়ে দিব। বুঝছি না বুঝি নাই? আমি লন রাখলাম, বাকিগুলো ওই পাশে নিয়ে যাচ্ছি। বাকিগুলো ওই পাশে নিলে কি হবে? লন x−y হাফ x+y মাইনাস a ইন্টু x−y এর ইনভার্স, ওকে, প্লাস লন C3 প্লাস লন ই। লেখা যাবে নাকি যাবে না? এই পুরাটাকে আমি নতুন একটা চলকের নাম দিলাম, ধ্রুবকের নাম দিলাম বি, সমান কত? হাফ x+y মাইনাস এ x−y ইনভার্স। আর এই পাশে থাকলো কত? লন x−y। বুঝেছি না বুঝিনি? জি স্যার, বুঝছি। বুঝছি। তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে।